ভারতের কারাগারে রাখা হয়েছে ইলিয়াস আলীকে। ইলিয়াস আলী জনতার মাঝে ফিরে আসবেন। ভারতের কারাগারে এখনো বেঁচে আছেন ইলিয়াস আলী, যে গোপন তথ্য পাশ করলো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এতদিন পরে কেনই বা তিনি মুখ খুললেন? কি আছে এর পিছনের রহস্য? জানতে পুরো ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। সবগুলো বিষয় আজকে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো, তাই এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ফুটেজ দেখাবো। চলুন শুরুতে একটি ভিডিও ফুটেজ দেখে আসি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। প্রথমেই শিরোনাম। ভারতের কারাগারে রাখা হয়েছে ইলিয়াস আলীকে। চাঞ্চল্যকর দাবি বিএনপি নেতার। ৩ আগস্ট ঘোষণা করা হবে দেশ পুনর্গঠনের ইশতেহার, জানালেন নাহিদ ইসলাম। যোগী আদিত্যনাথের সঙ্গে যোগাযোগ ছিল কুশলের। দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ। র‍্যাব থেকে প্রত্যাহার করুন সামরিক বাহিনী সদস্যদের, সরকারের প্রতি মাহমুদুর রহমানের আহ্বান। বাংলাদেশ সফর পিছিয়ে দিল ভারত, দেশটির ক্রিকেট বোর্ডের বিবৃতি। এবার বিস্তারিত। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম মালেক বলেছেন, নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করে শেখ হাসিনা সরকার। কারণ ইলিয়াস আলী তাদের জন্য আতঙ্ক ছিল, তাই তাকে গুম করা হয়েছে। আমার মনে হয় ইলিয়াস আলীকে ভারতের কোনো কারাগারে রাখা হয়েছে। একদিন ইলিয়াস আলী জনতার মাঝে ফিরে আসবেন। শুক্রবার রাতে দক্ষিণ সুরমাস্থ নিজ বাড়িতে বালাগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এম মালিক বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাকে চায়ের দাওয়াত দিয়েছিল। সেই দাওয়াত প্রত্যাখ্যান করে আমি শেখ হাসিনাকে শর্ত দিয়েছিলাম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। তিনি বলেন, গত 15 বছরে এদেশের মানুষকে শান্তিতে থাকতে দেয়নি ফ্যাসিস্ট হাসিনা, তাই দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে তাকে। এই ফ্যাসিস্টের বিরুদ্ধে সিলেটে দুর্গ গড়ে তোলা হয়েছিল। বিএনপির নেতাকর্মীদের উপর হামলা মামলা করে থামাতে পারেনি। সিলেটে বিএনপির নেতাকর্মীরা সব সময় প্রতিবাদ জানিয়েছে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। যুক্তরাজ্য বিএনপি সভাপতি বলেন, জিয়াউর রহমানের হাত ধরে বিএনপির রাজনীতিতে এসেছি, এখনো রয়েছি। যখন যুক্তরাজ্যে ছিলাম তখন দেশের স্বার্থে প্রতি সোম ও বুধবার ব্রিটিশ পার্লামেন্টের সামনে বছরের পর বছর আন্দোলন করেছি। এদিকে আগামী ৩ আগস্ট দেশ পুনর্গঠনের ইশতেহার ঘোষণা করা হবে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ২০২৪ সালে আমরা আন্দোলন করেছিলাম, গণ অভ্যুত্থান করেছিলাম শেখ হাসিনা সরকারের পতনের জন্য। আমাদের এবারের আন্দোলন, এবারের কর্মসূচি নতুন দেশ গঠনের। কারণ আমরা বলেছিলাম, শুধু শেখ হাসিনার পতন নয়, দেশের রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন করতে হবে। শনিবার বিকালে জয়পুরহাট জেলা শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে এক পথসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন। জুলাই পদযাত্রার ৫ম দিনে জয়পুরহাট জেলা এনসিপি এ পথসভার আয়োজন করে। পথসভায় নাহিদ ইসলাম আরো বলেন, শুধু ক্ষমতার পরিবর্তন নয়, দলের পরিবর্তন নয়, মাফিয়া দুর্নীতিবাজ সিস্টেমের পরিবর্তন করতে হবে। আমরা গত ১ বছরে সেই সিস্টেমের পরিবর্তন দেখতে পাইনি। আমরা এলাকায় এলাকায় এখনো চাঁদাবাজি দেখি, সন্ত্রাসী দেখি, মাফিয়া সিস্টেম দেখি। পথসভায় নাহিদ ইসলাম বলেন, বিপ্লবীরা এখনো ঘুমায় নাই, জয়পুরহাটবাসী এখনো ঘুমায় নাই। প্রিয় বন্ধুগণ, ২০২৪-এর জুলাই গণ অভ্যুত্থানে এই জয়পুরহাটের সন্তানেরা শহীদ হয়েছে। শহীদ মেহেদী হাসান, শহীদ রীতা আক্তার, শহীদ নজিবুল সরকার, শহীদ মিনহাজ সহ সব শহীদকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। জুলাই গণ অভ্যুত্থানে এই জেলায় যেসব সাহসী সন্তান আহত হয়েছিলেন, আরো স্মরণ করছি আমাদের নারীরা, আমাদের আলেম সমাজ সহ যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন। আমরা যেভাবে এক দফা ঘোষণা দিয়েছিলাম এবছর শহীদ মিনারের ৩ আগস্ট, একইভাবে বিচার সংস্কার ও নতুন সংবিধান এবং দেশ পুনর্গঠনে ইশতেহার ঘোষণা হবে। নিশ্চিতভাবে সেই ইশতেহারে জয়পুরহাটবাসীর ভবিষ্যৎ মুক্তির কথাও থাকবে। ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে দেখা হবে শহীদ মিনারে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর কুশল বরণ চক্রবর্তীর বিরুদ্ধে ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে সরাসরি যোগাযোগ থাকার অভিযোগ উঠেছে। এমনকি হাসিনা পালানোর পর বাংলাদেশে হিন্দুদের গণহত্যা চলছে শিরোনামে বিভিন্ন আন্তর্জাতিক মহলে কনফারেন্সে গুজব ছড়িয়েছেন তিনি। বিশ্ববিদ্যালয়ের পদোন্নতি বোর্ডে তার নাম নিয়ে বিতর্ক হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগী আদিত্যনাথ আরেক প্রতিমন্ত্রী রামেশ্বর তেলিজি
সহ ভারতের আরএসএস ঘরানার সব মন্ত্রী এমপির সঙ্গে বেশ কিছু ছবি ছড়িয়ে পড়ে। এমনকি বাংলাদেশকে অখণ্ড ভারতের অংশ বানিয়ে আরএসএস এর মানচিত্রের পাশে ছবি তুলে তা ফেসবুকে দেয়ার ছবিও রয়েছে তার। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী অভিযোগ করেছেন, কুশল বরণ চক্রবর্তী দীর্ঘদিন ধরেই ভারতের সনাতন জোট আরএসএস ও যোগী আদিত্যনাথ ক্যাম্পের সঙ্গে সম্পর্ক রক্ষা করে আসছিলেন। একাধিক আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের সময় তাকে যোগী আদিত্যনাথের কার্যালয়ে দেখা গেছে বলেও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছবি ছড়িয়েছে। আরও অভিযোগ রয়েছে, তিনি শেখ হাসিনার পদত্যাগের পর ঢাকায় আয়োজিত সনাতনদের মিছিল সমাবেশে অংশ নিয়ে জয় শ্রীরাম ও হিন্দু রাষ্ট্র গঠন চাই জাতীয় উগ্র হিন্দুত্ববাদী স্লোগান দেন। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে 21 পদকপ্রাপ্ত আমার দেশ সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান বলেছেন, র্যাব থেকে সামরিক বাহিনীর সদস্যদের প্রত্যাহার করুন। র্যাবে সামরিক বাহিনীর সদস্যদের ঢোকানোর রং কনসেপ্ট ছিল, তাই সামরিক বাহিনী এবং পুলিশ উভয়ের স্বার্থে র্যাব থেকে সামরিক বাহিনীর সদস্যদের প্রত্যাহার করা দরকার। এই সরকার পুলিশ রিফর্মের অংশ হিসেবে এটা করতে পারে বলে তিনি প্রস্তাব দেন। শনিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পুলিশ সংস্কার প্রেক্ষিত নাগরিক ভাবনা শীর্ষক গোল টেবিল বৈঠকে মুখ্য আলোচকের বক্তব্যে আমার দেশ সম্পাদক এসব কথা বলেন। র্যাব প্রতিষ্ঠার বিষয়ে এক আলোচকের বক্তব্যের সূত্র ধরে 21 পদকপ্রাপ্ত সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান বলেন, র্যাব অনেক ভালো কাজ করেছে, কিন্তু র্যাবে সামরিক কর্মকর্তাদের ঢোকানো ছিল একটা ভুল। আমি আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও বলে যাব। সামরিক বাহিনীর সদস্যদের র্যাবে ঢোকানোর পরে দুটো বাহিনীরই সর্বনাশ করেছেন। পুলিশেরও সর্বনাশ করেছেন, সামরিক বাহিনীরও সর্বনাশ করেছেন। সামরিক বাহিনী র্যাবে ঢুকে দুর্নীতিপরায়ণ হয়েছে, ক্রিমিনাল হয়েছে। ক্রিমিনাল হওয়ার কারণে নারায়ণগঞ্জের 7 খুন হয়েছে, আসামির মৃত্যুদণ্ড হয়েছে, লেফটেন্যান্ট কর্নেল তারিক সাইদের চরিত্র নষ্ট হয়েছে র্যাবে আসার কারণে। এ কারণে সামরিক বাহিনীও বিতর্কিত হয়েছে, সামরিক বাহিনীও রাজনীতিকরণ হয়েছে। এটা ছিল রং কনসেপ্ট, এটা ছিল যেই করে থাকুন না কেন পুলিশ বাহিনীর মধ্যে সামরিক বাহিনীকে ঢুকানো। তিনি বলেন, অন্তত একটা কাজ করে যান, পুলিশের রিফর্ম হিসেবে র্যাব থেকে সামরিক বাহিনীকে প্রত্যাহার করুন। এই রিফর্মটুকু যদি করে যেতে পারেন, আপনাদেরকে দেশবাসী মনে রাখবে। এটা করতে 7 দিনের দরকার। পুলিশ এলিট ফোর্স লাগবে, কিন্তু এলিট ফোর্স অবশ্যই পুলিশ বাহিনী থেকে নিয়ে গঠন করতে হবে। আমার প্রস্তাব হলো, এই এলিট ফোর্স ট্রেনিং এর জন্য সেনাবাহিনীতে পাঠান, ট্রেনিং নিয়ে আসুক, কিন্তু সামরিক বাহিনীর লোকদের ঢুকিয়ে দুটো প্রতিষ্ঠানের সর্বনাশ করবেন না। এই সরকারের জন্য এটা অসাধারণ সুযোগ। আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরো একটি ভিডিও দেখে আসি। ডিবির যে ভাতের হোটেল, এটাকে আপনি কিভাবে দেখেন? এটা কি ইমেজের সমস্যা তৈরি করেছিল? এটা ভাতের হোটেল আমাদের ডিবির প্রধান আরো নিজের থেকে কিছু করতেন, ওনাকে তো বলা হয়নি আপনার ভাতের হোটেল বানান। এটা উনি একটু প্রচার করতে ব্যস্ত থাকতেন, নিজেকে প্রচার করতেন বহুভাবে। ওই ভাত খাওয়াচ্ছেন সেটারও একটা ফেসবুকে ছেড়ে দিয়েছেন। এইগুলো এগুলো আমি বলবো যে অতি উৎসাহী জনতার, অতি উৎসাহী মানুষের প্রচারণা মাত্র। এগুলি ভাতের হোটেল দেওয়ার জন্য কোনো তাকে বলাও হয় নাই। সে হয়তো নিজে খেয়েছেন, তাদেরকে খাইয়েছেন, খাইয়েছেন, এটাই হতে পারে। আপনি তো এগুলো থামাতে পারেন নাই, আপনি তো থামাতে পারেন না এই জিনিসগুলো। এগুলো থাকানোর কি আছে? মানে ভাত খাওয়ার সময় যদি কেউ মেহমান থাকে, তাকে যদি ভাত খাওয়ান, তাহলে অসুবিধা কি আছে? ভাত খাওয়ানো আর ভাতের হোটেল বা ভাত খাওয়ানোর ছবি প্রচার করা, ভাতের এগুলি ওনার নিজস্ব ব্যাপার ছিল। তাকে বহুবার বলা হয়েছে যে আবার এইটা ছেড়ে আবার ওইটা করেছেন। এগুলো সে করতেন নিজেকে প্রচার করার জন্য। আপনি কিভাবে খবরটা পেয়েছিলেন? আমরা তো পেয়েছিলাম সন্ধ্যার সময়, আমরা খবরটা পেয়েছিলাম যে অলি আর্টিজানে কিংবা কারো ঢুকে গিয়েছে সন্ধ্যা, কিংবা আমার ঠিক টাইমটা রিকালেক্ট করতে পারবে। ওই শোনেই আমাদের পুলিশ অফিসাররা দৌড়ে গিয়েছিল। তারা পুলিশ অফিসারের অতর্কিতে হামলা করে সেখানে এক পুলিশ অফিসার মারা যায়। তারপরে আমাদের কমিশনার ওখানে দৌড়ে যায় সবাই, কিন্তু ওইখানে অনেক বিদেশি ছিল। সেই জন্যই আমরা একটু ওয়েট করলাম যে আমরা পুলিশে অ্যাটাক না করে আমরা
আরো প্রিপারেশন নিয়ে অ্যাটাক হবে। তো সেই তাৎক্ষণিক আমাদের ওটাকে বলে র্যাব, পুলিশ এবং লেগ দিয়ে যাতে না যে পার হতে পারে, এখানেও আমাদের বুকের মধ্যে সেনাবাহিনীর মানে নৌবাহিনীর বোট থেকে দেখা গেছে। আমরা ওয়েট করতেছিলাম আমাদের কমান্ডোরা আসলে ওই অ্যাটাকটা ফাইনাল অ্যাটাকটা আমরা করব। তো আমরা দূরের থেকে দেখতেছিলাম আমি অন্য বাড়ির অপেক্ষে তারা কি করছে। তারা এক পর্যায়ে দেখলাম আমি কয়েকজনকে ফোন করেছে। আমরা এগুলো প্রোটেকশন দেওয়ার আগেই এরা ফোন করে ফেললো। প্রায় 22 জন যে মানে দেশি বিদেশি এখানে মারা গেছে, জাপানি, আমেরিকান এবং ইন্ডিয়া, সব 22 জন হত হয়েছে। আমরা সেই দিনটাকে খুব সবসময় স্মরণ রাখি, কারণ এই ধাক্কাটা আমাদের জন্য খুব বড় ছিল। কিন্তু আমরা এর আগেও অনেকগুলি জঙ্গির আস্তানা গুড়িয়ে দিয়েছিলাম, অনেকগুলি জঙ্গিরা আক্রমণ আমরা দেখেছি, সবগুলিকে আমরা গুড়িয়ে দিতে পেরেছিলাম। এই জায়গার জঙ্গিগুলো মানে এমন ভাবে পজিশন নিয়েছিল আর জিম্মি এত বেশি করেছিল, এই জন্যই আমাদের একটু ওয়েট করতে হয়েছিল এই জিম্মিদের লাইফের জন্য। তো ফাইনালি আমরা আমাদের কমান্ডোরা এসে এদেরকে মানে সর্বাত্মক প্রচেষ্টায় জঙ্গি সবগুলো হতে হয় এবং কয়েকজনকে সেদিন রেস্কিউ হয়েছিল, আমার ঠিক ফিগারটা মনে নাই, বেশ কয়েকজনকে আমরা উদ্ধার করেছি। আমরা এইভাবেই আমরা হরিয়া রিজন থেকে আমরা ট্যাকল দিতে পেরেছিলাম। এরা কোন জঙ্গি খবরটা কি কতক্ষণ নিশ্চিত কতক্ষণ পরে জানা গিয়ে এরা আসলে কারা, এটা কেমন নিশ্চিত? এরা 2-3 জন বিদেশে পড়াশোনা করতো, একজন তো মালয়েশিয়া পড়াশোনা করতো আমি জানতাম। তারপরে এরা এই ধরনের জঙ্গির যে উত্থান সারা বিশ্বেই কিছুটা কিছু উঠছিল, এই সবগুলি কিন্তু আমাদের দেশের লোকাল মানুষদের তরফ থেকে হয়নি। আপনাদের একটা ধারণা অন্যরকম যে এখানে আমাদের মাদ্রাসা ভিত্তিক এগুলি হয়েছে, আমাদের মাদ্রাসা ভিত্তিক কিন্তু এগুলি হয়েছে। এইগুলি বিদেশি ইনফ্লুয়েন্সই, বিদেশের থেকে মানে ধ্যান ধারণা নিয়ে আমাদের ছেলে মেয়েরই এগুলির মধ্যে জড়িত হয়ে গেছে। তো এগুলি আমরা সব কথাতে কন্ট্রোল করেছিলাম। আমরা একদম সম্পূর্ণ 100% নির্মূল না করলেও আমরা নির্মূল করেছিলাম। বেশিরভাগই জেলখানায় ছিল এবং কিছু স্লিপার সেল বলে মানে আত্মগোপন করে এরা মানে ওত পেতেছিল, সেগুলো মাঝে মাঝে আমরা ধরে দিতাম। এই ছিল আমাদের জঙ্গি সম্বন্ধে কিছু। কিন্তু এখন তো বলা হচ্ছে, এখন বলা হয় এগুলো জঙ্গি নাটক আপনারা তৈরি করতেন, জঙ্গির নাটক সাজাতেন, এটা বলা হয়। এটা কত কিছু বলবে। দেখুন, আমরা যুদ্ধ করেছিলাম পাকিস্তান, আলবদর আলরাজাকার কারা তৈরি করেছিল আপনারা জানেন। আমরা 9 মাস যুদ্ধ করেছি। আমরা যখন জয়ের দ্বার প্রান্তে, তখন মানে সারা পৃথিবীর থেকে আমাদের সমর্থন, ইন্ডিয়া তো আমাদের বন্ধু দেশ, আমাদের ইন্ডিয়ার কয়েক হাজার সোলজার আমাদের সঙ্গে শহীদ হয়েছেন। তাদের রক্ত রঞ্জিত হয়ে আমাদের বাংলাদেশের স্বাধীনতার যে রক্ত স্রোত, তাদের রক্ত রঞ্জিত হয়েছে। তা আমরা এই স্বাধীনতা যুদ্ধে আমরা লক্ষ প্রাণ আমরা দিয়েছি। তা আমরা তো তাদেরকে খুব ভালো করে চিনি, আমরা খুব ভালো করে জানি এরা কারা। পাকিস্তানি এবং পাকিস্তানের দোসর যারা ছিল সেই সময় আন্তর্জাতিক ভাবে, এবং আমাদের দেশে যারা জঙ্গির উত্থান যারা করে, সেই উত্থান গুলো আমরা দেখেছি। সারাই এখন ক্ষমতায় বসছে, তারাই এখন দেশ চালাচ্ছে, তারাই এখন ওই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রধান প্রকৌশলী, তাদের ডিফেন্স প্রকৌশলী, সে এখন প্রধান মানে হয়েছে। এইগুলি সবই তো তাদের কন্ট্রোলে চলে গিয়েছে। সেইখানে এখন যা ইচ্ছা তাই যথাচার করছে।
আপনি এখানে বলতে আপনাকে চাচ্ছেন তাহলে যে সেই জঙ্গিরা যাদেরকে আপনারা নানাভাবে অপারেশন করেছিলেন, সেই জঙ্গিদের নেতৃত্বে আরেকটা জঙ্গি হামলার মাধ্যমে জুলাইয়ের ঘটনা ঘটেছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আপনি দেখুন, আমাদের জঙ্গিগুলোকে মূল টার্গেট ছিল, প্রথম টার্গেট ছিল জেলখানা। নরসিংদী জেলখানায় কয়েকজন মহিলা জঙ্গি ছিল, তাদেরকে বের করে নিয়ে গিয়েছে। আমাদের এই ঢাকা সেন্ট্রাল ঢাকা জেলখানায় এইখানে যা জঙ্গিগুলিকে সব নিয়ে গেছে। আপনার যেটা কাশিমপুর, সব জঙ্গি এক একে ধরে নিয়ে গেছে। এক একটা জঙ্গি ধরতে আমাদের যথেষ্ট শ্রম, যথেষ্ট ঘাম ঝরাতে হয়েছিল আমাদের পুলিশ বাহিনীকে। আমরা তৈরি করেছিলাম কাউন্টার টেররিজম ইউনিট, আমরা তৈরি করেছিলাম এন্টি টেররিজম ইউনিট। এটা সারাদিন পরিশ্রম করে যাদের ধরেছিল, যাদের কন্ট্রোল করেছিল, এখন তারা দেশ শাসন করছে। কাজে তাদের কল্পকাহিনী অনেক কিছু আছে, তারা অনেক কিছুই কথা বলে। আপনারা নিশ্চয়ই ইতিহাস উঠতে জানবেন। ইতিহাস যাতে ইতিহাস থেকে শিক্ষা নেয় না, সে কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারে না। আমাদের দশাটা কিন্তু সেইখানেই ধাক্কাতে ধাক্কাতে সেই ইতিহাস বলার একটা ব্যবস্থা করছে। আমার মনে হয় হয়েছে না, সেই জুলাইতে জেলখানা থেকে যারা পালিয়ে গিয়েছিল বা জেলখানা থেকে বের করে নেওয়া হয়েছিল, কয়েকদিন আগে আপনি শুনেছেন মালয়েশিয়ায় বাংলাদেশের বেশ কিছু লোক ধরা পড়েছে। জি জি স্যার। এখন জানা যাচ্ছে ওই যে যারা ধরা পড়েছে তাদের অন্তত 3 জন আছেন যারা এই জেলখানা থেকে পালিয়েছে। হ্যাঁ, সেটাই তো আমরা বলতে চাচ্ছি, এটা আমরা বলতে চাচ্ছি। আরেকটা বিষয়, আপনি গত সপ্তাহে আমাদের সাথে কথা বলছিলেন যে এই যে ষড়যন্ত্রটা আর কি, যে আপনার উপরে আপনাকে আশ্বস্ত করা হয়েছিল যে ওনারা সবকিছু করবেন, আপনার কিছু করা লাগবে না, কিন্তু তারা এইভাবে আপনাদের সমস্ত প্রোগ্রামগুলোকে প্রত্যাহার করা হয়েছে। তো এখন আর একটা ব্যাপার, ওই যে বিদেশি টাকা পয়সার যে কথাবার্তাগুলো আসে, ইউএসএ এর টাকা বা নানা ডিপ স্টেটের টাকা, এই টাকাগুলা ওই গণভবনে যারা পাহারায় ছিল, মানে সিকিউরিটির ব্যাপার ছিল, বিভিন্ন এজেন্সির লোকেরা, ওদের কাছে এই টাকাটা এসেছিল এমন ধারণা, কোনো ধারণা আপনাদের আছে এটা নিয়ে? এখন আমরা যদি তখন টের পেতাম তাহলে তো আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতাম। আমাদের কাছে মনে হয়েছে আমাদের বলে যে গোয়েন্দারা হয়তো মানে ব্যর্থ ইনফরমেশন কালেক্ট করতে, কিংবা তারাও কেন করেনি সেটা আমি বলতে পারবো না। কিন্তু আমার কাছে মনে হয়েছে গোয়েন্দারা ব্যর্থ হয়েছে মানে সঠিক ইনফরমেশনটা কালেক্ট করার জন্য। গোয়েন্দা কোন গোয়েন্দা? আপনার যে গোয়েন্দা, আপনার নেতৃত্বে গোয়েন্দা ছিল যে পুলিশের গোয়েন্দা, আপনার নেতৃত্বে বাইরেও তো গোয়েন্দা ছিল। আমার নেতৃত্বে পুলিশের গোয়েন্দা ছিল, তারপরে প্রধানমন্ত্রীর দপ্তরের আন্ডারে ছিল এনএসআই, ডিজিএফআই ছিল, আর হলো প্রধানমন্ত্রীকে ডেইলি রিপোর্ট করতো ডিজিএফআই। এই সমস্ত এই তিনটা তো বড় গোয়েন্দা বাহিনী। তারপরে সমস্ত সোর্সেরও একটা নিজস্ব গোয়েন্দা বাহিনী ছিল। আপনি কি মনে করেন সব দোষগুলো এখন আপনাকে দেওয়া হচ্ছে বা পুলিশের গোয়েন্দাকে দেওয়া হচ্ছে? এটা কেবল দোষ, আমি দোষ গুণের কথা নয়। তা গোয়েন্দারা প্রাথমিকভাবে তারা ফিল করবে, আমরাও হয়তো তাৎক্ষণিক আমরা যে সমস্ত পদক্ষেপ গুলি নেওয়া উচিত ছিল তাৎক্ষণিক ভাবে, সেগুলো হয়তো আমার ভুল থাকতে পারে, আমি জানি না, ভুল থাকতে পারে। তো এই সবগুলো মিলেই আমরা হয়তো তাৎক্ষণিক ডিসিশন গুলো তাৎক্ষণিক ভাবে নিতে আমরা একটু দেরি করেছি। এই সমস্ত কারণে হয়তো হতে পারে, কারণ আমাদের কনফিডেন্স ছিল যে এত উন্নতির পরে, এত সুন্দর অবস্থানের পরে কেউ এই ধরনের দেশকে সিরিয়া কিংবা লিবিয়ার মতন বানাবার প্রয়াস দিবেন না। আজকে দেখছি আমাদের দেশ একদম ধ্বংসের দ্বার প্রান্তে চলে আসছে। সাবেক একজন আইজিপি নূর মোহাম্মদ এই 5 আগস্টের পরে একটা টেলিভিশনকে ইন্টারভিউ দিয়ে আপনাকে কটাক্ষ করে বলেছেন
আপনার বাড়িতে প্রতিদিন গোয়েন্দাদের একটা আসর বসতো পুলিশের, এটাকে খুব কটাক্ষ হয়েছে যে পুলিশের চেইন অফ কমান্ড এভাবে ভেঙে গিয়েছিল, এটা বলার চেষ্টা করেছে। এগুলি অনেকের মুখের উচ্চক কথা বলতেন। আসলে আমরা আমাদের এখানে শুধু পুলিশ নয়, সেখানে আর্মির একজন রিপ্রেজেন্টেটিভ, একজন ব্রিগেডিয়ার আসতেন, পিএসও তরফ থেকে আসতেন, আর এখানে বিডিআর চিফ আসতেন, এখানে ডিজিএফ এর চিফ আসতেন, এনএসআই এর চিফ আসতেন, এখানে এসবি চিফ আসতেন, এখানে পুলিশ প্রধান আসতেন। সেদিনের মানে কি হয়েছে, আগামী দিন কিভাবে কি করা যায় এইটা নিয়ে ডিসকাস করতে, এই সম্মিলিত ডিসিশন নিয়েই পরের দিন আবার কাজ করা হতো। এখানে মানে পুলিশকে ডিমোরালাইজ করার এখানে কোনো কিছুই হয়, বা পুলিশকে উজ্জীবিত করা এবং নিরাপত্তা বাহিনীকে সঠিক কাজটি করার জন্য কে কোথায় ডিউটি করবে, কে কোথায় কি করবে, এইগুলি আর নিয়ে আলাপ হতো। যেমন মোহাম্মদ সাহেব হয়তো নিজের অজান্তেই কিছু তথ্যগত ভুল ধারণা দেওয়ার প্রচেষ্টা নিয়েছে। ডিবির যে ভাতের হোটেল, এটাকে আপনি কিভাবে দেখেন? এটা কি ইমেজের সমস্যা তৈরি করেছিল? এটা ভাতের হোটেল আমাদের ডিবি প্রধান আরো নিজের থেকে কিছু করতেন, ওনাকে তো বলা হয়নি আপনার ভাতের হোটেল বানাননি। এটা উনি একটু প্রচার করতে ব্যস্ত থাকতেন, নিজেকে প্রচার করতেন বহুভাবে। ওই ভাত খাওয়াচ্ছেন সেখানেও একটা ফেসবুকে ছেড়ে দিয়েছেন। এইগুলো এগুলো আমি বলবো যে অতি উৎসাহী জনতার, অতি উৎসাহী মানুষের প্রচারণা মাত্র। এগুলি ভাতের হোটেল দেওয়ার জন্য কোনো তাকে বলাও হয় নাই। সে হয়তো নিজে খেয়েছেন, তাদেরকে খাইয়েছেন, খাইয়েছেন, এটাই হতে পারে। আপনি তো এগুলো থামাতে পারেন নাই, আপনি তো থামাতে পারেন না এই জিনিসগুলো। না, এগুলো থামানোর কি আছে? মানে ভাত খাওয়ার সময় যদি কেউ মেহমান থাকে, তাকে যদি ভাত খাওয়ান, তাহলে অসুবিধা কি আছে? ভাত খাওয়ানো আর ভাতের হোটেল বা ভাত খাওয়ানোর ছবি প্রচার করা, না ভাতের বা এগুলি ওনার নিজস্ব ব্যাপার ছিল। তাকে বহুবার বলা হয়েছে যে আবার এইটা ছেড়ে আবার ওইটা করেছেন, এগুলো সে করতেন নিজেকে প্রচার করার জন্য। আশা করছি আপনারা এই ভিডিওটিও মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।